প্রেজেন্ট রয়েছি। দেখো রেসপন্স করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, রেসপন্স যদি না করি তাহলে আমরা কি করে শিখতে পারবো? শিখতে কিন্তু আমরা কখনোই পারবো না যদি আমাদের কাছে রেসপন্স না থাকে। তাহলে আমরা 100% চাই নাকি 200% চাই? কোনটা চাই? 200%। 200%। তাহলে 200% পেতে গেলে কি করতে হবে? আমাকে 100-এ 100% কিন্তু রেসপন্স করতে হবে। বুঝতে পারলে ইয়েস বলবেন, না বুঝতে পারলে নো বলবেন। ক্লিয়ার? তো আর বেশি কিছু বলবো না, যেগুলো আমি আরেকবার রিমাইন্ড করিয়ে দিই। ওপেন মাইন্ডের সাথে পুরো জায়গাটাকে আজকে লিসেন করুন, ডায়েরি পেন নিয়ে বসুন, একটা শান্ত পরিবেশের মধ্যে বসুন যেখানে আপনাকে কেউ না ডিস্টারবেন্স করতে পারে, যাতে আপনি না ডিস্টারবেন্স হন তার জন্য কি করতে হবে? আপনাকে একটা শান্ত পরিবেশের মধ্যে কিন্তু এখানে বসতে হবে। ঠিক আছে? তো যিনাকে আজকে ডেটে পেয়ে গেছি ওনাকে যতটুকুই বলবো ততটাই কর ওনার সম্পর্কে। তো জানতে গেলে বা বলতে গেলে অনেকটা সময়ই চলে যাবে। তো তারই মধ্যে আমি যদি বলি আজকে ডেটে অলরেডি উনি জব করতেন, জবকে সেক্টরে কিন্তু আজকে জব করতেন চলে আজকের ডেট যখনই যা প্রত্যেক জায়গাতে আজকে ডেটে প্রবলেমে পড়লে বা প্রবলেম থেকে কিভাবে রিকভারি করা যায় এভরিথিং জায়গা থেকে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা কাজে কিন্তু আজকে ডেটে ম্যাডাম আমাদেরকে হেল্প করে থাকেন। তো ফ্রেন্ডলি ভাবেও আজকে ডেটে সবাইকে আজকে ফ্রেন্ডের সাথেও কিন্তু আজকে ডেটে ফ্যামিলির মতনও কিন্তু আজকে ডেটে উনি থাকেন। তো সেই জায়গা থেকে যদি বলতে যাই আজকের ডেটে এমন একজন ইয়ং লেডি ফাইটারকে পেয়ে গেছি, তো ওনার কাছ থেকে যদি পুরো সেশনটা আপনি নিতে পারেন, আজকে আমি যদি আমার কথা বলতে যাই ওনার কাছ থেকে নিয়ে কিন্তু আজকে ডেটে এই যে বলছি সেই জায়গা থেকে যদি বলতে যাই তো ওনার কাছ থেকে শুরুয়াত এই জায়গায় স্টার্ট আপ। তো ওনাকে দেখতে চাই, ওনার কাছ থেকে পুরো সেশনটা নিতে চাই। ইয়েস ম্যাম। দেখুন আমার পক্ষে একার পক্ষে কিন্তু ওয়েলকাম করা সম্ভব হবে না, প্রত্যেকে রেসপন্স করতে হবে, তবেই কিন্তু আমি ওনাকে ওয়েলকাম কিন্তু করতে পারবো। আর ইউ রেডি? ওনাকে দেখতে চাই। ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ইয়েস ম্যাম। আজকে ডেটে জিনার পে আউটে যদি কথা বলতে যাই আজকে ডেটে লাখো টাকারও কিন্তু আজকে ডেটে ইনকাম করেন, অলরেডি জব কুইট করে এসছেন। এক্সাইটেড আছি ওনার কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য। Yes. Yes, ma'am. Yes, ma'am. Yes. ইয়েস আমি তো ম্যাম। পুরোপুরি এক্সাইটেড আছি। আর ইউ রেডি? দেখতে চাই, শুনতে চাই, ওনার ট্রেনিং নিতে চাই। আমি তো Yes, এক্সাইটেড। yes, আপনারা Yes, ma'am. ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। প্রত্যেকে বলবো আমার একার দ্বারা ওয়েলকাম করা ওনাকে পসিবল হবে না। প্রত্যেকে বলবো গুড ইভিনিং এর মাধ্যমে আমরা ম্যামকে গুগল মিটের মাধ্যমে ওয়েলকাম করব। তো প্রত্যেকে বিগ হ্যান্ডের মাধ্যমে যে যেখানে বসে আছেন আমরা বিগ হ্যান্ডের মাধ্যমে মন থেকে দিল থেকে বিগ হ্যান্ডের মাধ্যমে ম্যামকে ওয়েলকাম করব। প্লিজ ওয়েলকাম আওয়ার গ্রেট লেডি ডাইনামিক লিডার। প্লিজ ওয়েলকাম মিসেস মম্পা ম্যাডাম। প্লিজ ওয়েলকাম ম্যাম আপনার গুগল মিট। Good evening, ma'am. Good evening, Very ma'am. good evening. Good evening, ma'am. Very good evening all of you. তো সবাইকে বলবো সবাই সাইলেন্ট জোনে থাকুন। তনুশ্রী ম্যাডাম দুর্দান্ত ভাবে ওয়েলকাম করলেন, ম্যাডামকে আমার তরফ থেকে থ্যাংক ইউ। তো আপনারা প্রত্যেকে যে বিষয়গুলো নতুন মনে হবে সেগুলো নোট ডাউন করুন, ডায়েরি পেনটা সঙ্গে রাখুন। চলুন সেশনে চলে যাওয়া যাক। আজকে সেশন আমরা দেখতেই পেয়েছি ব্যানারে ইন্ডাকশন প্রোগ্রাম। আমরা নিউ ইনফরমেশন কিভাবে দেব এর উপরেই আজকের সেশন রয়েছে। তো আগামী দিন আমাদের যে সেশন ছিল দীপঙ্কর স্যার, প্রশান্ত স্যার অ্যান্ড শঙ্কর স্যার যিনি সেশনগুলো করিয়েছিলেন, সেখানে কিন্তু আমরা কিভাবে এই সাবজেক্টটাকে এগিয়ে নিয়ে যাব এবং এখানে কিভাবে আমরা ড্রিমটাকে সেট করব, ড্রিম অ্যাচিভ করতে গেলে কি কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আজকে ডিসকাস করব। আশা করি প্রত্যেককে কালকের সেশনটা অ্যাটেন্ড করেছেন। তো যদি কেউ এরকম পার্সন থেকে থাকেন যে কালকের সেশন অ্যাটেন্ড করেননি, তাহলে অবশ্যই সিনিয়র থেকে সেই বিষয়গুলো জেনে নিন। আজকের বিষয় রয়েছে গোল সেটিং। অলরেডি আমাদের বেসিক যে 5টা পার্ট রয়েছে তার মধ্যে গোল সেটিং পার্টটা কালকে হয়ে গিয়েছে। তারপরের বিষয়টা যেটা রয়েছে লিস্ট বিল্ডিং অ্যান্ড ইনভাইটিং। আজকে ইনভাইটিং নিয়ে মেনলি ডিসকাশন রয়েছে, কিন্তু তার আগের পার্ট যেটা রয়েছে লিস্ট বিল্ডিং সেই পার্টটা আমি কিছুটা ডিসকাস করব। সম্পূর্ণ হয়তো আজকে সম্ভব হবে না, মেনলি ইন্ডাকশনের উপরে বেশি কথা হবে। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম যে আজকের সেশন কি কি রয়েছে। এবারে চলে যাই
ড্রিম আমাদের প্রত্যেকের লাইফে আছে। ড্রিম সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, ড্রিম সেটা যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। সেটা এনি পারপাস হতে পারে। এই সাবজেক্টের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের একটা বড় ড্রিম কিন্তু থাকে। তো সেই বড় ড্রিমটাকে অ্যাচিভ করতে গেলে তাহলে আমাদেরকে কি করণীয়? তো আমাদের এই সাবজেক্টে দারজুম 9 অ্যাজ এ নেটওয়ার্ক মার্কেটিং, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা ড্রিমটাকে অ্যাচিভ করব। এক্ষেত্রে ড্রিমটাকে অ্যাচিভ করতে গেলে আমাদের র মেটেরিয়ালস হচ্ছে লিস্ট। অর্থাৎ লিস্ট বলতে আমরা মানুষ নিয়েই কাজ করি, তাহলে মানুষের একটা লিস্ট আমাদের কাছে থাকতে হবে। এবারে সেই লিস্টটা আমরা কোথা থেকে পাবো, এটা নিয়েও আমরা একটু ডিসকাস করে নেব। লিস্টের মধ্যেই কিন্তু আমাদের সাকসেসটা লুকিয়ে আছে। LIST, এই লিস্টটার ডেফিনেশন যদি দেখি, লং, এল ফর লং, আই সমান ইনকাম, এস সমান সাকসেস, টি সমান টার্গেট। তাহলে LIST পুরো ফিল আপ হলো, লং, ইনকাম, সাকসেস, টার্গেট। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদেরকে যদি বড় ইনকাম করতে হয় তাহলে সাকসেস আমরা পাবোই। আর সাকসেসটাকে যদি আমাদের পেতে হয়, জিন্দগিতে টার্গেট নিয়ে, লক্ষ্য নিয়ে এগোতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে এই লিস্টটা আমরা কোথা থেকে পাবো? তো ফ্রেন্ডস থিওরির মাধ্যমে আমরা কিন্তু লিস্টটাকে পেয়ে যেতে পারি। সেম ফ্রেন্ডসের কিন্তু আমরা ডেফিনেশনটা জানবো, সেখান থেকে আমরা কিন্তু লিস্টটা বানাতে পারবো। তো প্রত্যেকের সিনিয়ররা রয়েছেন, এই ফ্রেন্ডস থিওরি মেনটেন করে কিভাবে আমরা লিস্টটা করব সেটার উপরে যদি ডিসকাস করতে যাই কিছুটা কিন্তু সময় লেগে যাবে। তো এই বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। ফ্রেন্ডস থিওরিটাকেও আমরা যদি ফর্মুলা অনুযায়ী ভাগ করি তাহলে এখান থেকেও আমরা কিন্তু লিস্টটাকে দুর্দান্ত ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এফ সমান ফ্রেন্ডস আমরা প্রত্যেকেই জানি, আই সমান ইনস্টিটিউটের কোনো বন্ধু বান্ধব, এইভাবে প্রত্যেকটা কিন্তু রয়েছে। তো এই বিষয়ে আমি ডিটেলসে গেলাম না। তাহলে লিস্ট আমাদেরকে বানাতে হবে। তো যার লিস্ট যত বড় তার সাকসেস তত বড়। তো আমরা প্রত্যেকেই কিন্তু লাইফে সাকসেস চাই, ইয়াস অর নো? সবাই আমরা লাইফে সাকসেস চাই তো? Yes, ma'am. তো এই সাকসেসের ডেফিনেশনটা আমাদের জানা দরকার। তো সেম ভাবে SUCCE সাকসেস, সাকসেসের এস সমান হচ্ছে স্ট্রাগল। আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে সংগ্রাম করতে হবে। এস, ইউ সমান আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং অর্থে বোঝাপড়া থাকতে হবে। কার মধ্যে? না হার্টলাইন না ডাবলাইন, প্রত্যেকের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে। সেই সঙ্গে সঙ্গে কি সি, সি সমান ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীল হতে হবে, নতুন কিছু সৃষ্টি করার মানসিকতা থাকতে হবে। সি, নেক্সট সি, কারেজ টু হ্যাভ এ বিগ ড্রিম, অর্থাৎ আবেগ থাকবে এবং বড় স্বপ্ন থাকবে। যে স্বপ্নের সঙ্গে আবেগ থাকে সেই স্বপ্ন ইজিলি ভাবে কিন্তু অ্যাচিভ করা সম্ভব। ই সমান ইমোশনাল ইন্টেলিজেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্ট বলতে আবেগপূর্ণ বুদ্ধিমত্তা। আপনার মধ্যে যেন সেই বুদ্ধিমত্তা তো প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে, কিন্তু সেই বুদ্ধিমত্তার সঙ্গে যখন আপনি আবেগটাকে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার সেই গোলটা কিন্তু পূরণ করতে বেশি সময় লাগবে না। নেক্সট সি সমান স্ট্রং মাইন্ড, এস সমান আরেকবার একটু চলে যাব, সাকসেস SUCC, ই সমান ইমোশনাল ইন্টেলিজেন্ট, এস সমান সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে। এস সমান সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করা। এবার কি কি ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে হতে পারে? যেমন ধরুন কোনো ক্ষেত্রে আমরা কাজ করতে গেলে আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে আমাদের সিনিয়র বা আপলাইন আমাদেরকে যিনি এই সিস্টেমে গাইড করছেন হার টাইম, হার সেকেন্ড, হার মুহূর্ত, তিনি আমাদেরকে অনেক সময় কিন্তু ভুল ভ্রান্তি হলে বকে দিতে পারেন। সেক্ষেত্রে আমি যেন নিজেকে নিয়ন্ত্রণ বা অর্থাৎ কন্ট্রোল করতে পারি, যে কোনোভাবে উচ্চবাচ্য সিনিয়রের সঙ্গে না করা, কি হয়তো জুনিয়র কোনো ভুল ত্রুটি করে ফেলেছে সেক্ষেত্রে তার সঙ্গে ঝগড়া বিবাদে না জড়িয়ে পড়া। তো সেক্ষেত্রে একটা সেলফ কন্ট্রোল, নিজেকে
কন্ট্রোল করার ক্ষমতা অর্থাৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু নিজের মধ্যে থাকতে হবে। নেক্সট এস সমান স্ট্রং মাইন্ড, অর্থাৎ আপনার একটা শক্তিশালী মন থাকতে হবে। এবারে সেই শক্তিশালী মন কেমন, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস তার মধ্যে অ্যাডিং যদি করি, স্ট্রং বডি অর্থাৎ আপনার শরীরের যেন একটা স্ট্রংনেস, শক্তিশালী ভাবটা যেন শরীরের মধ্যে থাকে। কেন আমরা যদি দেখি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেকের শরীরের বিভিন্ন রকম প্রবলেম থাকে, সেক্ষেত্রে দেখবেন মাইন্ড কিন্তু ঠিক থাকে না। বডি যদি আপনার প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার মাইন্ড কিন্তু সাথ দেয় না, 100% সাথ দেয় না। তো সেই কারণে অবশ্যই আমাদেরকে বডিটাকে স্ট্রং রাখতে হবে। তার জন্য আমাদের তো অবশ্যই সাপ্লিমেন্ট গুলো রয়েছে এবং বিভিন্ন রকম আমাদের রুটিনের বিভিন্ন রকম শেক রয়েছে, সেগুলো আমরা নিতে পারি। সেই সঙ্গে সঙ্গে কি এনার্জেটিক থাকতে হবে সব সময়, এবং এক্সাইটমেন্ট যেন নিজের মধ্যে থাকে। এটা কিন্তু স্ট্রং মাইন্ডের মধ্যে পড়ছে। এবং কি প্রত্যেক ক্ষেত্রে একটা টার্গেট থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। সেই সঙ্গে সঙ্গে কি উদ্দেশ্য তো অবশ্যই থাকবে, সেই সঙ্গে সঙ্গে প্ল্যানিং থাকতে হবে, এবং প্ল্যানিং এর সঙ্গে সঙ্গে অ্যাকশন অর্থাৎ তাকে কাজে রূপান্তর করার কিন্তু একটা প্রয়াস 100% নিজের মধ্যে থাকতে হবে। তাহলে সেলফ কন্ট্রোল অ্যান্ড স্ট্রং মাইন্ড খুবই জরুরি। এই সাকসেসের ডেফিনেশনটা যদি আপনারা একটু অ্যানালাইসিস করে দেখেন, আমরা সবাই কিন্তু লাইফে সাকসেসের পেছনে কিন্তু দৌড়াই, কিন্তু সাকসেস পেতে গেলে যে যে বিষয়গুলো আমাদেরকে কিন্তু স্যাক্রিফাইস করা দরকার আছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা অনেকেই স্যাক্রিফাইস করতে পারি না। সে কারণে কারোর ক্ষেত্রে সাকসেস খুব চটজলদি আসে, আবার কারোর ক্ষেত্রে সাকসেসটা কিন্তু অনেক দেরি করে আসে। এবারে আমরা প্রত্যেককে আশা করব সবাই যেন খুব তাড়াতাড়ি করে এখান থেকে সাকসেসটা পেতে পারি। ইয়েস অর নো? সবাই তাড়াতাড়ি করে সাকসেস চাই তো? Yes. Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তাহলে এই সাকসেসটা পেতে গেলে আমাদের যে যে বিষয়গুলো আমি ডেফিনেশনটা বললাম, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবারে চলে আসি, সবাই তো সাকসেস পাবোই, সঙ্গে আমাদেরকে কি কি করতে হবে। প্রথমেই বললাম বেসিক 5খানা পার্ট রয়েছে: গোল সেটিং, লিস্ট বিল্ডিং, ইনভাইটিং, এসটিপি, ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। এই 5খানা পার্টের ওপরে কিন্তু টোটাল সিস্টেমটা নির্ভর করছে। এই 5খানা বেসিক পার্ট যে ভালোভাবে শিখে নিতে পারবে এবং শিখে টিমে অ্যাপ্লাই করতে পারবে, সেই মানুষটা কিন্তু এখান থেকে 100% সাকসেসফুল হতে পারবে। তাহলে এই 5খানা পার্ট সঠিকভাবে আমাকে শিখে নেওয়া দরকার। এবং এই 5খানা পার্টের মধ্যে মোস্ট ভাইটাল পার্ট হচ্ছে ইনভাইটেশন অর্থাৎ আমন্ত্রণ জানানো, এবং নেক্সট পার্ট যেটা রয়েছে ইনভাইটেশনের পর ফলো আপ পার্ট, অর্থাৎ কোনো মানুষের কোনো রকম কোশ্চেন বা কোয়ারিজ, তার সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করানোকে বলা হচ্ছে ফলো আপ। এই 2খানা পার্ট হচ্ছে মোস্ট ভাইটাল পার্ট। তো এই 2খানা পার্টের ওপরে 100% যদি কারোর নলেজ গ্যাদার হয়ে যায়, এইটুকু বলতে পারি, তিনি যদি 100 জনের লিস্ট বানান, সেখান থেকে নেই নেই করে 90 জন তো তার হাত ধরবেই ধরবে, এইটুকু আমি বলতে পারি। তাহলে সেই ইনভাইটেশন অ্যান্ড ফলো আপে মাস্টারপিস হতে গেলে ন্যূনতম যে নলেজগুলো আমাদের ডেলি বেসিসে যে ট্রেনিং সেশনগুলো চলছে, গ্রুপ মিটিং চলছে, সেমিনারগুলো হচ্ছে, তাতে কিন্তু আমাদেরকে রোজ দিন অ্যাটেন্ড করতে হবে। সঙ্গে কি করণীয় আছে না, এই যে বিষয়গুলো আমরা শিখলাম ক্রমাগত যেন হয়, কনসিস্টেন্সি অর্থাৎ ক্রমাগত যেন আমি নিতে থাকি। ধরুন কালকের সেশনে কেউ কেউ হয়তো অ্যাটেন্ড করেননি, তার ক্ষেত্রে কিন্তু এই সেশনটা মাথার উপর দিয়ে যাবে। কেন? তিনি নতুন, আগের বিষয়টা তিনি ফার্স্ট চ্যাপ্টারটা পড়লেন না, সেকেন্ড চ্যাপ্টারে যদি তাকে কোনো কিছু বলা হয়, তিনি কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের জ্ঞান না থাকার কারণে সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো সেই কারণে আমরা চেষ্টা করব 1 ইয়ারে 52টা সপ্তাহ 1 বছরে কিন্তু হয়। এই 52টা সপ্তাহের 52টা কমসে কম সানডে যে যে জায়গাগুলো ট্রেনিং সেমিনার বা গ্রুপ মিটিং গুলো হচ্ছে, আমরা যেন একটাও না মিস করি। তাহলে 1 ইয়ারের যদি এই নলেজটা আপনি ক্রমাগত নিতে থাকেন, এইটুকু বলতে পারি আপনি অন্তত পক্ষে 50% রেজাল্ট কনভার্ট করাতে পারবেন। অর্থাৎ 100 জন যদি
ম্যান পাওয়ারকে আপনি ইনফরমেশন দেন, অর্থাৎ 100 জন মানুষকে যদি সঠিকভাবে আমন্ত্রণ করেন, সেক্ষেত্রে আপনার 50% অর্থাৎ 50 জন মানুষ কিন্তু আপনার আমন্ত্রণে সাড়া দেবে। সেই 50 জন মানুষের থেকে যদি আমি রেশিও দেখি, 50% আপনার রেজাল্ট হবে, 50% রেজাল্ট হবে না। কেন? ল অফ এভারেজ বলে একটা বিষয় রয়েছে, যে কোনো জিনিসের একটা ল অফ এভারেজ থাকে। তো আপনি যখন 50 জন মানুষকে সিস্টেম দেখাবেন, 25 জন মানুষ কিন্তু আপনার সাবজেক্টে আপনার হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করার জন্য আগ্রহী থাকবেন। এবারে কোনো কারণে কারোর মনে কোশ্চেন আসতে পারে, ম্যাডাম রেশিওটা তো খুবই কম, কেন 100 জন মানুষ থেকে যদি 25 জন হাত ধরে, হিসাব মতো দেখা যাচ্ছে কিন্তু তার 25% মানুষ আমাদের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। 75% মানুষ দেখা যাচ্ছে কিন্তু নো করছেন বা আসছেন না। তো আমি প্রত্যেককে এই জায়গায় একটাই কথা বলতে চাই, যে আমরা নো কে বলছেন সেটা নিয়ে আমরা কিন্তু দেখতে যাব না, কে আমাকে ইয়েস বললেন, কাকে নিয়ে আমি এগোবো সেটার দিকেই আমরা কিন্তু 100% ফোকাস করব। কেন না, যে কোনো পৃথিবীর যে কোনো কাজ যদি দেখেন, সাকসেসফুল মানুষ কোনো একজন পার্সন দেখবেন সেটার জন্য লড়াই করেছেন, সেই সংখ্যা কিন্তু খুব কম সংখ্যক হয়, এটা আপনারা আশা করি জানেন। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে পৃথিবীতে যে কোনো ক্ষেত্রে যখন রিভলিউশন আসে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মানুষ সেখানে সামিল হয় না, সেখানে কিছু সংখ্যক মানুষ পরিবর্তন ঘটায়। এবং যে কোনো জায়গায় যে বিপ্লব সংঘটিত হয়, সেই বিপ্লব সংঘটিত হওয়ার পেছনে কোনো না কোনো একজন মানুষ নেতৃত্ব দেন, এবং সেই নেতৃত্বের সঙ্গে সঙ্গে তার পথ অনুসরণ করে কিছু মানুষ তাকে সহযোগিতা করেন। তাতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এই বন্ডিং এ পরিপূরক ভাবটা ফুটে ওঠে, এবং সেখান থেকে সাকসেস পাওয়াটা যে কোনো ক্ষেত্রে ইজি হয়, যেটা আমরা এই সিস্টেম থেকে প্রত্যেকে করতে পারি। যখন আপনি সিস্টেমে একা এসেছেন, তখন আপনি এই সাবজেক্ট সম্পর্কে প্রথমে তো নলেজ নিলেন, জ্ঞান নিলেন, নেওয়ার পর আপনি এই সাবজেক্ট থেকে যে যে উপকারগুলো পাচ্ছেন, যে যে ফেসিলিটি গুলো পাচ্ছেন, সেই ফেসিলিটি গুলো প্রত্যেকে পাক, আপনি চান হ্যাঁ কি না? আগে এই কোশ্চেনটা নিজেকে করুন। যদি মনে হয় হ্যাঁ, যে আজকের ডেটে যে বিষয়গুলো আমরা ইউজ করছি সেগুলো প্রত্যেকের ক্ষতির কারণ হচ্ছে, মার্কেট থেকে যে জিনিসগুলো আমরা ইউজ করছি বাড়িতে জেনে না জেনে অনেকেই আমরা কিন্তু এগুলো ইউজ করছি, যেটা আমাদের কিন্তু শরীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং আজকে যদি দেখি 2030 সালের মধ্যে পরিসংখ্যান অনুযায়ী বোঝানো হচ্ছে যে 2030 সালের মধ্যে যদি প্রত্যেকটা মানুষ এই কেমিক্যাল বিষয়ের উপরে সচেতন না হয়, তাহলে প্রত্যেকটা বাড়িতে একটা করে ক্যান্সারের পেশেন্ট পাওয়া যাবে আগামী 2030-এর মধ্যে। তার কিছুটা শুরু কিন্তু আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি। তার জন্য গভর্নমেন্ট কিন্তু ক্যান্সার হসপিটাল বানাচ্ছে, আপনারা অনেকেই জানেন। তাহলে এই যে বিষয়টা, একজন মানুষের ক্যান্সার হলে আমরা প্রত্যেকেই জানি ক্যান্সারের নো অ্যান্সার, এখনো সেরকম কোনো ঔষধ অ্যালোপ্যাথি চিকিৎসায় কিন্তু সেইভাবে এখনো আসেনি। যেটা চিকিৎসা হয় সেটা কেমোথেরাপির মাধ্যমে, এবং কেমো সবার ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টলি হয়তো অনেকে ভালো হয়ে যান, পরে কিন্তু সেই জিনিসটা আবারও দেখা দেয়, এবং শেষ পরিণতি যেটা আমরা দেখতে পাই যে মৃত্যু ঘটে। তো এইরকম একটা মারণ ব্যাধি যেহেতু ছড়াচ্ছে, আমরা বুঝতে পারছি কিসের মাধ্যমে ছড়াচ্ছে, আমরা পরীক্ষার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে নিজেরা যেখানে জানতে পাচ্ছি। আমার মনে হয় আমাদের নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট, খুব কাছের মানুষজন যারা রয়েছে, আমরা যাদেরকে ভালোবাসি, অন্তত পক্ষে তাদেরকে নির্দ্বিধায় যেন গর্ব করে বলতে পারি যে আজকে আমরা যে জিনিসগুলো ইউজ করছি সেই জিনিসগুলোর মধ্যে কি কি জার্ম রয়েছে, সেটা আমরা মুখে বললে হবে না, পরীক্ষার মাধ্যমে আমরা যদি দেখিয়ে দিই, তাহলে কি হবে, মানুষের কাছে কিন্তু গ্রহণীয় হয়ে উঠবে। এই রকম একটা সাবজেক্ট আমরা যদি মনে করি, কতজনকে শেয়ার করতে পারবো? প্রথমত বলবো সবাইকে, কোনো কিছু কাজ করার সময় যেন আমরা এই চিন্তা ভাবনা না করি যে আমার প্রফিট কি আছে। আমরা সবসময় এটা দেখবো যে আমার প্রফিটের চাইতেও
সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার সঙ্গে সঙ্গে প্রত্যেক নাগরিকের অ্যাজ এ নাগরিক হিসাবে দেশের এবং দশের জন্য কিছু করণীয় কিন্তু পড়ে। সেই দেশের এন্ড দশের জন্য আমরা কি কাজটা করতে পারছি। অ্যাটলিস্ট একজন ডক্টর, এমবিবিএস ডক্টর হতে গেলে তাকে কমসে কম 12 বছর কিন্তু এইচএস পড়ার পর 4 বছরের কমসে কম স্টাডি, তারপরে 1 বছর থেকে 2 বছর প্র্যাকটিস, দেন সে কিন্তু একজন ভালো ডক্টর হিসাবে আমাদের কাছে কিন্তু উপস্থিত হতে পারেন বা মানুষের চিকিৎসা করে মানুষকে সুস্থ রাখতে পারেন। এবং তার যে পরিমাণ অর্ধবসাই সেখানে লাগে, সেই পরিমাণ অর্ধবসাই যদি দেখি বা খরচ সমস্ত কিছু যদি দেখি, কোনো অংশে কম নয়। তিনি যে কাজটা করতে পারেন, আমরা নর্মাল অ্যাসোসিয়েট হয়ে এই সাবজেক্টের আমরা কিন্তু সেই কাজটাও করতে পারি শেখার মাধ্যমে। তিনি হয়তো ডক্টর সাজেশন করার সঙ্গে সঙ্গে তিনি যেটা প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করছেন আমরা ইজিলি ভাবে সেটা একসেপ্ট করতে পারি, কেন তিনি সেই সাবজেক্টটা শিখেছেন এবং পড়ে এসেছেন, জানেন। কিন্তু আমরা তো এই সাবজেক্টে কেউ আগে ডক্টরি পাস করিনি যে আমরা মানুষের উপরে ট্রিটমেন্ট করব, বাট আমরা সাজেস্ট করতে পারি, তাকে উপদেশ দিতে পারি, সাজেশন দিতে পারি যে আজকের ডেটে এলোপ্যাথি চিকিৎসা অ্যান্ড আয়ুর্বেদিক চিকিৎসার জায়গাটা কোনটা রয়েছে, সে বিষয়টা আমরা অ্যালার্ট করে কিন্তু মানুষকে সচেতন করতে পারি হেলথের দিক থেকে। এবং যদি বলি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, আমরা প্রত্যেকেই জানি মানুষের যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে কিন্তু তার সম্পদ তখনই রক্ষা করা সম্ভব হয়। না হলে সারা লাইফ আমরা যে ইনকামটা করি এই স্বাস্থ্যের পেছনেই কিন্তু আমরা বয়সকালে যদি দেখি ম্যাক্সিমাম যে আমাদের জমানো টাকা সমস্ত কিছু কিন্তু খরচা হয়ে যায় স্বাস্থ্যের পেছনে। তাহলে হেলথটা আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আর্নিং বা মানি অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে। তাহলে আমাদের কাছে উদ্দেশ্য যদি এটা হয় যে মানুষকে ভালো রাখা, সুস্থ রাখা এবং একটা হেলদি জীবন দেওয়া, তাহলে দেখবেন ইজিলি ভাবে আপনি প্রত্যেকটা মানুষকে গর্ব করে বলতে পারবেন যে এরকম একটা বিষয় রয়েছে, বা পরীক্ষাগুলো দেখিয়ে আপনি গর্ব করে তাকে ইনফরমেশন দিতে পারবেন এই সাবজেক্টের বিষয়ে। আপনার কখনোই হেজিটেশন হবে না বা আপনি কখনোই দ্বিধাবোধ করবেন না যে এই মানুষটাকে বলবো, কি ভাববে কি না ভাববে যদি না বলে দেয়। এই ধরনের যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু আপনার কখনোই মাথায় আসবে না। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষ যখন কাউকে ইনফরমেশন দিতে যায় কি করে না, সে ভাবে যদি আমাকে না বলে দেয়, যদি আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, যদি আমার রিলেশন সার্কেলে আমার সম্মান নষ্ট হয়ে যায়। এই যদি যদি করতে করতে কি হয়, অনেক কাছের মানুষজনকে সে বলে উঠতে পারে না। কিন্তু আমি বলবো এই যদিটা আপনার লাইফ থেকে চলে যাবে যদি আপনি এই চিন্তা ভাবনা থেকে, এই থট প্রসেস থেকে যদি আপনি ইনফরমেশনটা দেন যে অন্যের উপকারের মাধ্যমে একজন ডাক্তারবাবু একজন রোগীকে ট্রিটমেন্ট করানোর এগেনস্টে কিন্তু টাকা রোজগার করেন, অর্থাৎ তিনি প্রেসক্রিপশন লেখেন, তার কিন্তু একটা ফিস থাকে। আর আজকের ডেটে আমরা একজন মানুষকে ভালো রাখার পর আমরা কিন্তু তার কোনো ফিজ নিই না, অনলি ফর প্রোডাক্টের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টেও আবার আমরা ডিসকাউন্ট প্রাইসে আমরা কিন্তু তাকে প্রোভাইড করতে পারি। এটাই তো গর্বের বিষয়। আমি মনে করি এই জায়গা থেকে যদি কেউ করেন কাজটা, তাহলে দেখবেন ইজিলি ভাবে আপনি প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আপনার আশেপাশের মানুষজন তো আছেই, সেই সঙ্গে সঙ্গে অপরিচিত মানুষকেও আপনি নির্দ্বিধায় এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারবেন। এবারে চলে আসি মূল পার্টে, যে আমরা কিভাবে কেমন মানুষকে আমরা ইনফরমেশন দেব। তো মানুষ পৃথিবীতে 4 রকমের হয়। মানুষ তো সবাই, মান আর হুঁশ আছে বলেই মানুষ, সবাই একই রকম। চারটা নিশ্চয়ই হাত পা নেই আমাদের, প্রত্যেকের 2টো হাত, 2টো পা, 2টো চোখ, সবাই কিন্তু মানুষ। কিন্তু এই মানুষের মধ্যে আবার বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখে আমরা 4 ক্যাটাগরিতে মানুষকে ভাগ করতে পারি। নাম্বার 1, টাকা ছাড়া অন্য কিছুই বোঝেন না এক ধরনের মানুষ, মানে যেখানেই ইনকাম, যেখানে টাকার গন্ধ সেখানেই তাকে পাওয়া যায়। নাম্বার 2, অন্য মানুষকে হেল্প করতে পছন্দ করে, অর্থাৎ সাহায্য করতে পছন্দ করে। যে কোনো মানুষ যদি কোনো প্রবলেমে পড়ে সে কিন্তু কোনো রকম কোনো ভাবনা চিন্তা না করে সেখানে কিন্তু উপস্থিত হয়ে যায়, অর্থাৎ অন্যের উপকার করার মানসিকতা সম্পন্ন মানুষ। নাম্বার 3, অনেক জ্ঞান অর্জন করার, অর্থাৎ
জ্ঞান নেওয়ার মানসিকতা, প্রচুর পরিমাণে নলেজ নেওয়ার মানসিকতা, শেখার মানসিকতা, যে কোনো জায়গায় সে যখনই যায় সেখান থেকে কি শিখতে পারলাম, এইটার ওপরেই কিন্তু সে ভাবনা চিন্তা করে যে কোনো কাজ করতে যায়। আর 4 নম্বর ব্যক্তি যিনি কিনা সব সময় চেষ্টা করেন আনন্দ মস্তি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, পার্টি, ঘোরাঘুরি, এই মজ মস্তি, পার্টি ওয়্যার মেন্টালিটির মানুষ। এই 4 ক্যাটাগরির মানুষকে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, যে আপনি সামনের যে ব্যক্তিটাকে ইনফরমেশন দেবেন বলে ভাবছেন তার মধ্য থেকে আপনি 4টা ক্রাইটেরিয়া দেখুন যে তার মধ্যে কোনটা বেশি রয়েছে। তিনি টাকার জন্য কাজ করছেন, নাকি তিনি নলেজের জন্য কাজ করছেন, নাকি তিনি অন্যকে হেল্প করার জন্য কাজ করছেন, নাকি তিনি এখানে আনন্দ ঘুরতে পাওয়া, আলাদা রকমের এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য এখানে কাজ করছেন। যদি আপনি ফিলোসফি অ্যান্ড সাইকোলজি অর্থাৎ দর্শন অ্যান্ড মনোবিজ্ঞানটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে একজন মানুষকে ইনফরমেশন দিতে গেলে আপনার কোনো রকম কোনো হেজিটেশন আসবে না। নাম্বার 1, আপনি কোন ক্রাইটেরিয়ায় মানুষটা পড়ছে সেটা চিহ্নিত করুন। নাম্বার 2, একজন মানুষকে দেখলে অনেক কিছু বোঝা যায়। এবং নাম্বার 3, যে বিষয়টা, তার মনোবিজ্ঞানটা জানার চেষ্টা করুন। সেটা কিভাবে জানতে পারবেন? তাহলে এই বিষয়টা নিয়ে একটু বলি। কোয়ালিফাই করবেন, অর্থাৎ তাকে যাচাই করবেন, দেন তাকে অফার দেবেন। অফার বলতে কাজের অফার, বা এখানে হেলথের উপরে কোনো অফার, না তো এখানে ইনকামের উপরে অফার, না তো এখানে তার লাইফ সিকিউরিটির উপরে অফার। এবার তিনি কোনটা একসেপ্ট বেশি করছেন সেটা আপনাকে বুঝতে হবে। দেন আরেকটা বিষয় যেটা রয়েছে, কিছু মানুষকে দেখবেন ইজিলি যদি কোনো জিনিস দেন, সহজেই যদি কোনো কিছু জিনিস দেন, সে কিন্তু একসেপ্ট করতে পারে না। একটু ঘুরিয়ে যদি দেন তাহলে দেখবেন সে ইজিলি একসেপ্ট করে। তো সেটাও আপনাকে বুঝে নিতে হবে যে এই ধরনের মানুষ কারা রয়েছেন। তাহলে ভালো করে আমরা যাচাই করব। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে যাচাই করব তারও একটা ফর্মুলা রয়েছে। ফর্ম অ্যাট, FORM, ফর্ম AT, অ্যাট, এরও একটা ডেফিনেশন। এই ডেফিনেশনটা কি? F সমান ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানুন। ও সমান অকুপেশন, পরিবারের আর্নিং সোর্স কি রয়েছে, কোন সোর্স থেকে ইনকামটা হয়। নাম্বার 3, রিক্রিয়েশন। নাম্বার 4, মানি রিলেটেড মেসেজ। নাম্বার 5, অ্যাপয়েন্টমেন্ট ডেট। আর নাম্বার 6, টাইম ফিক্সড। তাহলে FORM এইটাকে যদি আমরা ভাগ করে দেখে নিই, তাহলে একটা মানুষকে ইজিলি ভাবে আমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবো, অফার করতে পারবো। অ্যান্ড কেউ যদি সহজে না একসেপ্ট করতে পারে, সেক্ষেত্রে আমরা টেক ওয়ে অর্থাৎ রিজেকশন করব তাকে। তো এই প্রসেসটা যদি আমরা ফলো করি তাহলে কি হবে, একজন মানুষকে ইনফরমেশন দিতে গেলে আমাদের বেশি সমস্যায় পড়তে হবে না নিজেকে, বা হেজিটেশন আমার মধ্যে আসবে না। এবারে চলে আসি, বিভিন্ন ধরনের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের পরিচিত মহলে বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছেন। আমরা প্রত্যেকেই জানি একটা ABC ক্যাটাগরি থাকে এবং একটা সার্কেল রয়েছে, সেটা হট, ওয়ার্ম, কুল, আমরা অনেকেই জানি। তো এই ABC ক্যাটাগরির মানুষকে কেমন ধরনের, আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এ মানে আমাদের অর্থনৈতিক জায়গা থেকে এবং শিক্ষা দীক্ষার জায়গা থেকে, এজের দিক থেকে, সমস্ত দিক থেকে তিনি কিন্তু আমার থেকে একটা উঁচু লেভেলে রয়েছেন। বি আমার সমান সমান, সে অর্থনৈতিক দিক থেকে এবং এডুকেশনের দিক থেকে এবং যদি দেখি এজের দিক থেকে এবং সমস্ত ক্ষেত্রে আমার সঙ্গে ম্যাচ করছে, সেটাকে বলা হচ্ছে বি। এবং সি আমার থেকে সমস্ত দিক থেকে কমতি রয়েছে। আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে। এবারে চলে আসি হট, ওয়ার্ম, কুল, যাদের সঙ্গে আমাদের খুব বন্ডিং অর্থাৎ খুব কাছের, নিকট, তাকে বলা হচ্ছে হট। আর ওয়ার্ম কাকে বলা হচ্ছে? খুব কাছেরও নয়, খুব দূরেরও নয়, তিনি হচ্ছেন ওয়ার্ম। এবং কুল কারা হচ্ছে? খুব দূরের সম্পর্ক,
খুব একটা তাদের সঙ্গে হাই হ্যালো হয় না, তাদের সম্পর্কে জানাও হয় না, দূরের, সেক্ষেত্রে হচ্ছে কুল। এবারে চলে আসি, এই হট ওয়ার্ম কুল থেকে আমরা কাকে ইনফরমেশন দেব? সাধারণত আমরা ইনফরমেশন দিতে গেলে অবশ্যই দেখব এ ক্যাটাগরি অ্যান্ড হট সার্কেল। এ ক্যাটাগরি কেন? আমাদের এই সাবজেক্টটা কেমিক্যাল ফ্রি এবং জৈবিক ভারতের উপরে কাজ করছে। তাহলে এই কেমিক্যাল বিষয়টাকে জানতে গেলে ন্যূনতম তার মধ্যে কিন্তু একটা এডুকেশন থাকার প্রয়োজন রয়েছে, তা না হলে তাকে কিন্তু আমরা বোঝাতে পারবো না। তো পর্যবেক্ষণ পরীক্ষণ করে দেখানোর পরও কারো কারো থেকে আমরা এরকমও ফিডব্যাক পাই যে ওনারা তো আগে থেকে ওনাদের প্রোডাক্টে এগুলো ইউজ করার পর কোনো রকম কিছু হবে না, সেই রকম জিনিস ওনারা নিয়ে আসেন, আর অন্যান্য সমস্ত যে প্রোডাক্টে ওনারা দেখান তারা জানে যে এটা বিক্রিয়া হবে। তো এরকমও আমরা কিন্তু ফিডব্যাক পাই। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথমত বলি যে দেখুন, শিক্ষিত মানুষকে বেশি কিছু বলার দরকার পড়ে না, তাদের জন্য ইশারাটাই কাফি। আবার যারা মধ্যিখানে, নয় একদম বিশাল এডুকেশন তার মধ্যে রয়েছে, নয় তিনি খুব কম জানেন, মোটামুটি তার নলেজ রয়েছে, সেই মানুষটাকে কিন্তু সঠিকভাবে পর্যবেক্ষণ পরীক্ষণ করে কিন্তু বোঝানো সম্ভব হয়। কিন্তু যার মধ্যে ন্যূনতম এই সাবজেক্ট সম্পর্কে মানে কেমিক্যাল যে বিষয়টা কি এইটুকু ধারণা যার মধ্যে বোঝার মতো নেই, তাকে কিন্তু আপনি যতই পর্যবেক্ষণ দেখান বা পরীক্ষা দেখান না কেন, তাকে আপনি সঠিকভাবে বোঝাতে পারবেন না। তাহলে আমরা তাদেরকে কিভাবে ইনফরমেশন দিতে পারি? প্রথমত হচ্ছে, প্রতিটা মানুষ চায় সস্তায় যেন আমি ভালো জিনিসটা পাই। এটা আমরা কি উচ্চবিত্ত, কি মধ্যবিত্ত, কি নিম্নবিত্ত, প্রতিটা মানুষ এটা চান যে যেন কম দাম হয়, ভালো যেন জিনিসটা আমরা হাতের কাছে তাড়াতাড়ি পাই, এটা প্রত্যেকের মাইন্ডে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা ইজিলি ভাবে এই স্ক্রিপ্টটা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে না, কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট যেটা বাইরে মার্কেট থেকে আমরা কিনছি, সবগুলোই কিন্তু আমরা যদি দেখি প্রত্যেকটাতেই কেমিক্যাল রয়েছে। সেটা আমরা পেস্ট দিয়ে আমরা অনেককে পরীক্ষা করে দেখিয়েছি, সেখানে লোরিয়াল সালফেট রয়েছে, প্যারাবন রয়েছে, মনোসালফেট রয়েছে, পুরো কিন্তু পেস্টের গায়ে লেখা আছে। তাহলে এই যে বিষয়গুলো ন্যূনতম তার মধ্যে যদি নলেজ থাকে, তিনি কিন্তু পড়ে দেখে নিতে পারবেন। এবং আমাদের যে দার্জিলিংয়ের যে প্রোডাক্ট রয়েছে তাতে এই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে কিনা তিনি কিন্তু পড়ে দেখে নিতে পারবেন। তাহলে তিনি বুঝতে পারবেন যে এখানে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই তাহলে যদি কেমিক্যাল থাকে সেখানে বিক্রিয়া করে, আর এখানে কোনো কেমিক্যাল নেই, জৈবিক উপাদানে তৈরি, তাই এখানে কোনো বিক্রিয়া করছে না। তাহলে সেক্ষেত্রে তার কিন্তু বোঝার একটা জায়গা থাকবে। তাহলে আমরা সেখানে স্ক্রিপ্টটা কিভাবে অ্যাপ্লাই করব? যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের রেঞ্জে যদি কেমিক্যাল ফ্রি প্রোডাক্টটা হাতের কাছে পাওয়া যায়, তাহলে তুমি কেমিক্যাল যুক্ত প্রোডাক্টটা ইউজ করবে নাকি কেমিক্যাল ফ্রি প্রোডাক্টটা ইউজ করবে? কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের রেঞ্জে যদি কেমিক্যাল ফ্রি প্রোডাক্টটা হাতের কাছে পাও, তাহলে তুমি কেমিক্যাল যুক্ত প্রোডাক্টটা ইউজ করতে থাকবে নাকি কেমিক্যাল ফ্রি প্রোডাক্টটা ইউজ করবে? যে কোনো মানুষকে যদি আমরা এই কোশ্চেনটা করি, তার কাছ থেকে উত্তর কি আসবে? অবশ্যই কেমিক্যাল ফ্রি। এবং অলরেডি আমরা এখানে বলে দিচ্ছি কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের রেঞ্জ অর্থাৎ দাম, কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের যে দাম রয়েছে তার চেয়ে কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট আমাদের অনেক কম দামে এখানে পাওয়া যাচ্ছে। তাহলে সাধারণ মানুষের সাবকনসিয়াস মাইন্ড থেকে এটা মাইন্ডে আসবে যে আমরা কম দামে জিনিসটা পাচ্ছি। নাম্বার ওয়ান, মানুষ এই জায়গাটা দেখে। নাম্বার টু কি? কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ। প্রথম কোয়ালিটি, দেন কোয়ান্টিটি, 3 নম্বরে হচ্ছে প্রাইস। গুণমানটা দেখে, পরিমাণটা দেখে, অ্যান্ড রেট অর্থাৎ দামটা দেখে।
তাহলে সবেই যদি দেখি কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের থেকে কেমিক্যাল ফ্রি প্রোডাক্টটা কিন্তু সে অনায়াসে অনেক কম দামে পাচ্ছে। তাহলে ন্যাচারালি যদি কোনো মানুষকে সে কি এর ক্যাটাগরি, কি বি ক্যাটাগরি, কি সি ক্যাটাগরি, যে কোনো মানুষকেই যদি আমরা এই কোশ্চেনটা করি, তিনি কিন্তু এক কথাই বলবেন কেমিক্যাল ফ্রি প্রোডাক্টটা ইউজ করতে চাই, এবং যেহেতু কম দামে পাচ্ছি কোনো তো প্রবলেমই নেই। তাহলে সরি, একটা মানুষকে ইজি ভাবে আমরা কিন্তু এই সাবজেক্ট সম্পর্কে আমরা কিন্তু গর্ব করে বলতে পারবো। এবারে কিছু মানুষ আমাদের মুখের কথায় বিশ্বাস করে নেবেন, আবার কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু আমার মুখের কথায় বিশ্বাস করবেন না। আমরা অনেকেই কিন্তু নিজেদের কাছের মানুষজনকে মুখে অনেক কিছু বোঝাতে চলে যাই। আমি রিকোয়েস্ট করব আপনারা একটু কষ্ট করে ডেমনস্ট্রেশন গুলো নিজেরা করুন। তাহলে কি হবে, একটা মানুষ যখন নিজের চোখে দেখবেন, কানে শুনবেন, তখন কিন্তু বিশ্বাস করবেন। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষ কিন্তু আজকে মার্কেটে প্রচুর কোম্পানি ফ্রডবাজিতে কিন্তু ইনকাম করছে। তাহলে জেনুইন কোম্পানি যারা, তারা কিন্তু সেই ফ্রডবাজির শিকার হয়ে যাচ্ছে। এবারে কোনটা জেনুইন কোনটা ফ্রডবাজি কি করে বুঝবো? ফ্রডবাজি সে মুখেই বলবে, বাট সে সেখানে অথেন্টিসিটি কিছু দেখাতে পারবে না। কারো কারো সাউন্ড আসছে, একটু সাউন্ডটা মিউট করে নিন। আর যে জেনুইন, সে কিন্তু তার অথেন্টিসিটিটা দেখাতে পারবে। এবং প্রত্যেকটা জায়গায় যদি আপনারা দেখেন, ল্যাব টেস্ট রিপোর্ট সমেত আমাদের কিন্তু প্রোডাক্ট প্রোভাইড করা হচ্ছে, যেটা আপনার ফ্রড কোম্পানি সে কিন্তু দেখাতে পারবে না। তাহলে এই বিষয়গুলো সেই মানুষগুলো কিন্তু বুঝতে পারবেন যার মধ্যে ন্যূনতম এই সাবজেক্টের কিন্তু নলেজ রয়েছে। এছাড়া আমরা যদি একদমই যিনি বোঝেন না তাকে যদি এই সমস্ত বোঝাতে যাই, তাহলে তিনি কিন্তু বুঝবেন না। তাহলে তাকে কিভাবে করাবো? তাকে ইজিলি ভাবে বলতে পারি যে আপনি এখানে কম দামে, বেশি পরিমাণে এবং খুব হাতের কাছে জিনিসটা পেয়ে যাচ্ছেন। আপনি মার্কেটে একটা পেস্ট কিনতে যাচ্ছেন, ন্যূনতম একটা পেস্টের দাম মার্কেটে যদি দেখেন 100 গ্রাম পেস্টের দাম 80-90 টাকার উপরে, কিন্তু আপনি এখানে কত টাকায় পাচ্ছেন? মাত্র 60 টাকায় ডিসকাউন্ট প্রাইস, যার এমআরপি রুপিজ আছে 119 টাকা। তাহলে ন্যাচারালি যে কোনো মানুষকে যদি এইটুকু বোঝাই যে দোকানে যখন আমরা কোনো জিনিসটা কিনতে যাই, তখন কিন্তু একটা টাকাও কেউ আমাদের থেকে কিন্তু কম নেয় না। 120 টাকা তো 120 টাকাই দিতে হয়, কিন্তু এখানে কত আছে? এমআরপি আছে 119 টাকা, আমরা ডিসকাউন্ট প্রাইসে 60 টাকায় পেয়ে যাচ্ছি। তাহলে নর্মাল মানুষের, যে একদম পড়াশোনাও না করেছে, তিনিও বুঝতে পারবেন যে আমার এখানে প্রফিট আছে। তো তাকে সেইভাবে ইনফরমেশন দিন। যিনি শিক্ষিত রয়েছেন, যিনি এই সাবজেক্ট সম্পর্কে বুঝবেন, তাকে অবশ্যই পর্যবেক্ষণ, পরীক্ষণ অ্যান্ড সাবজেক্টের ডিটেলস ক্লিয়ার করেই সাবজেক্টে নিয়ে আসুন। এবং সেক্ষেত্রে স্ক্রিপ্টটা সবার জন্য কিন্তু এই স্ক্রিপ্টটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা দেখতে পাবো যে অন্তত পক্ষে আমরা যদি 100 জন মানুষকে এই স্ক্রিপ্টটা যদি অ্যাপ্লাই করি 100 জন মানুষের উপরে, সেখানে এ বি সি 3 ক্যাটাগরির মানুষ থাকতে পারেন, সেক্ষেত্রে দেখবেন 100 জন মানুষের উপরে যদি আপনি অ্যাপ্লাই করেন, 50 জন মানুষ অ্যাটলিস্ট আপনার সাবজেক্টটা দেখার এবং জানার জন্য আগ্রহ প্রকাশ করবেন। এবং সেখান থেকে যদি রেজাল্ট দেখি, 25% মানুষ কিন্তু আপনার হাত ধরবেন এই সাবজেক্টে। অন্তত পক্ষে তিনি কাজ করুন কিংবা না করুন, নিজের ফ্যামিলিটাকে প্রত্যেকে ভালোবাসে, নিজেকে প্রত্যেকেই ভালোবাসে, অন্তত পক্ষে নিজেকে ভালো রাখা অ্যান্ড ফ্যামিলিকে ভালো রাখার প্রয়োজনীয়তা প্রত্যেকে কিন্তু অনুভব করবে। সেই জায়গা থেকে অ্যাটলিস্ট তিনি কিন্তু এখানের একজন কাস্টমার হয়ে থাকতে পারেন। আবার কেউ চাইলে এখানে রিটেলারশিপ নিয়ে কাজ করতে পারেন, আবার কেউ যদি চান এখান থেকে ডিস্ট্রিবিউটারশিপটাও নিতে পারেন, আবার কেউ যদি মনে করেন এখানে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মতো আমি নেটওয়ার্কটা বাড়াবো, যেভাবে আজকে ধীরুভাই আম্বানি আজকে একটা নেটওয়ার্ক বানিয়ে দিয়ে গেছেন। আজকে মুকেশ আম্বানি, তার ছেলে, আজকে কিন্তু কোটি কোটি টাকার মালিক, এবং তিনিও তার বিজনেসটাকে ডে বাই ডে কিন্তু ডেভেলপ করার জন্য বিভিন্ন ভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে এই নেটওয়ার্ক কারা বানাবে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কারা আমার কনজিউমার অর্থাৎ কাস্টমার কারা সেটা আপনাকে ডিসাইড করতে হবে। কারা এখানে আমার ডিস্ট্রিবিউটার হবে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং কারা এখান থেকে ফিউচারটা বানাতে চায়, কে এখানে কেরিয়ার হিসাবে কাজ করবে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেন
আপনি তাকে সেইভাবে গাইড করুন যাতে এই সাবজেক্ট থেকে তিনি একটা অবশ্যই সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। তাহলে এই সাকসেসফুল লাইফে এগোতে গেলে আমাদেরকে কিন্তু এক একটা স্টেপ এগোতে হবে, এক একটা স্টেপ আমাদেরকে কিন্তু এগোতে হবে। তাহলে এই এক একটা স্টেপ যখনই আমরা এগোবো তখন আমাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। সেই প্রতিকূলতাগুলোকে আমাদেরকে কিন্তু ফেস করে সামনের দিকে এগিয়ে যাওয়ার হিম্মত নিজের মধ্যে রাখতে হবে। তাহলে 100% এইটুকু বলতে পারি, এই সাবজেক্ট থেকে 3 থেকে 5 বছরের মধ্যে লাইফে হয়তো অনেকেই যেই জায়গাটা কোনোদিন ভাবেননি যে এই সাবজেক্ট থেকে এইরকম অ্যাচিভমেন্ট হওয়া সম্ভব, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে প্রত্যেকটা মানুষ 3 বছরের মধ্যে কিন্তু সেই জায়গাটা দেখতে পাবেন, যদি আপনি এটাকে অ্যাজ এ প্রফেশন হিসাবে যদি নেন, যে এটা আমি একটা প্রফেশন, যেখানে 8 থেকে 10 ঘন্টা ডিউটি, আমি যে কোনো প্রফেশনে যদি যাই আমাকে কাজ করতে হয়, দেন আমি একটা মাসের শেষে স্যালারি পাই। তাহলে এই সাবজেক্টটাকে পেয়েছি, এমন একটা সাবজেক্ট যেটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তাহলে সেই রকম একটা সাবজেক্টকে আমি যদি ভালোবেসে 8 ঘন্টা ডিউটির মতো করে করি, তাহলে 100% এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি এখান থেকে সাকসেস পাবেনই পাবেন। তাহলে আমরা প্রতিটা মানুষকে গর্ব করে এই সাবজেক্টটা নিয়ে বলতে পারবো, হ্যাঁ বা না? আমি একটু ফিডব্যাক চাইবো। আমি একজনেরই শুধু ইয়েস শুনলাম। আচ্ছা, Yes, ma'am. আপনাদের যারা Yes, যারা ma'am. আমাদের সঙ্গে এই মুহূর্তে নতুনরা রয়েছেন, আচ্ছা তাদের কি একবারও এই জায়গাটা ফিলিংস আসছে যে অনলি ফর মানুষের হেল্প, উপকার করব, দেশের দশের হয়ে কিছু কাজ করব, একটা তো সুযোগ পেয়েছি অ্যাটলিস্ট? যদি এই জায়গা থেকে ভাবেন, আমি হয়তো 100 জনকে পারবো, আপনি হয়তো 10 জনকে পারবেন, কেউ হয়তো 2 জনকে পারবেন, কেউ হয়তো 5 জনকে পারবেন, আপনার ক্ষমতা অনুসারে আপনি করুন। কেন আমাদের দেশের দশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ হচ্ছে ইয়াং জেনারেশন। তাহলে আজকে যদি আমরা এই রকম রোগের সম্মুখীন হই, তাহলে আমাদের জেনারেশন তারা কোন জায়গায় যেতে চলেছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকে যদি আমরা সচেতন না হই, আমরা যদি মানুষকে সচেতন না করি, তাহলে সেম আমাদের ক্ষেত্রেও কিন্তু ঘটবে। তো আমি আশা রাখবো প্রত্যেককে এই প্রসেসটা ফলো করে আপনারা মানুষের কাছে পৌঁছাবেন। আরো বিশদে এই বিষয়টা ট্রেনিং রয়েছে, আমরা চেষ্টা করি 1 ঘন্টার মধ্যেই সেশনটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেন যদি কারোর কোনো রকম কোনো কোশ্চেন থাকে বা জানবার থাকে, অবশ্যই আপনারা বলতে পারেন। আমার যে বিষয়টা আজকে রয়েছিল, আমি আমার জায়গা থেকে 100% চেষ্টা করেছি আপনাদের কাছে ক্লিয়ার করার। তো যদি কারোর কোনো রকম কোনো কিছু কোশ্চেন থাকে বা জানবার থাকে, অবশ্যই আনমিউট করে আপনারা বলতে পারেন। তো আশা করি সবার সবকিছুটা ক্লিয়ার হয়েছে, কোনো রকম কোনো বোঝার কারোর অসুবিধা নেই। আর যদি কারোর কোনো জায়গা থেকে কোনো রকম কোনো বোঝার যদি অসুবিধা থেকে থাকে, তাহলে আপনার ইমিডিয়েট যিনি সিনিয়র রয়েছেন তার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে বিষয়টা আরো কত তাড়াতাড়ি আমরা নিউ ইয়ারে নতুন ভাবে নতুন কিছু করে দেখাবো, দেশের জন্য, দশের জন্য এবং আমার নিজের পরিবারের জন্য। অ্যাটলিস্ট একটা হ্যাপি হেলদি লাইফ আমরা মানুষকে দেব, এই কামনা করে আজকে 2024 একটা বছরের শেষ, আজকে আমরা শেষ দিনে উপস্থিত হয়েছি। তো এমন কিছু শপথ নিন যেন আমরা 2025 সুন্দর, স্বাভাবিক এবং প্রাণোচ্ছল করে উঠতে পারি। তো থ্যাংক ইউ এভরিবডি। নেক্সট আবারও কোনো না কোনো সেশন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই। Thank you, ma'am. Right, madam.